বন্ধুরা, সবার আগে আমি আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ গত সপ্তাহে আপনাদের জন্য কোনো গল্প আমি আনতে পারিনি, অবশ্যই শারীরিক অসুস্থতার জন্য। আজকে অর্থাৎ এই সপ্তাহে আপনাদের জন্য নিয়ে এসেছি রাজশেখর বসু লিখিত স্বয়ংবরা এই গল্পটি। তাহলে শুরু করছি আজকের গল্প। চাটুজ্জে মশাই পাঁজি দেখিয়া বলিলেন, রাত্রি ৯টা ৫৭ গতে অম্বুবাচী নিবৃত্তি। তার আগে এই বৃষ্টি থামবে না। এখন তো সবে সন্ধে। বিনোদ উকিল বলিলেন, তাই তো বাসায় ফেরা যায় কি করে? গৃহস্বামী বংশলোচন বাবু বলিলেন, আহা, বৃষ্টি থামলে সে চিন্তা করো, আপাতত এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হোক। উদো বলে, আয় তো, বাড়ির ভেতর আয়। চাটুজ্জে মশাই বলিলেন, মসুর ডালের খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। বিনোদবাবু তাকিয়াটা টানিয়া লইয়া বলিলেন, তা তো হলো, কিন্তু ততক্ষণ সময় কাটে কিসে? ও চাটুজ্জে মশাই, আপনি একটা গল্প বলুন না। চাটুজ্জে ক্ষণকাল চিন্তা করিয়া কহিলেন, আর বছর মুঙ্গেরে থাকতে আমি এক বাঘিনীর পাল্লায় পড়েছিলুম। বিনোদবাবু বাধা দিয়ে বলিলেন, দোহাই চাটুজ্জে মশাই, বাঘের গল্প আর নয়। চাটুজ্জে একটু ক্ষুণ্ণ হইয়া বলিলেন, তবে কিসের কথা বলবো, ভূতের না সাপের? এই বর্ষায় বাঘ ভূত সাপ সমস্তই অচল। বেশ বেশ একটি মোলায়েম দেখে প্রেমের গল্প বলুন দেখি। চাটুজ্জে মশাই বলিলেন, গল্প আমি বলি না, যা বলি নিছক সত্য কথা। বেশ তো, একটি নিছক সত্য প্রেমের কথাই না হয় বলুন। নগেন বলিল, তবেই হয়েছে, চাটুজ্জে মশাই প্রেমের কথা বলবেন। বয়স কত হলো চাটুজ্জে মশাই? আর কটা দাঁতই বা বাকি আছে? চাটুজ্জে মশাই বলিলেন, হ্যাঁ রে, প্রেম কি চিবিয়ে খাবার জিনিস? ওরে গর্ধব, দাঁতে প্রেম হয় না রে, প্রেম হয় মনে। নগেন বলিল, মন তো শুকিয়ে আমসি হয়ে গেছে। প্রেমের আপনি জানেন কি? হ্যাঁ, সব তো ভুলে মেরে দিয়েছেন। প্রেমের কথা বলবে তরুণরা। কি বলি সুধা? তরুণ কিরে বাপু, সোজা বাংলায় বল চ্যাংড়া। ৩-২০ বয়স হলো কেদার চাটুজ্জের, প্রেমের কথা জানে না, জানে যত সব চ্যাংড়ার দল। বিনোদবাবু বলিলেন, আহা, কেন ব্রাহ্মণ চটাও? শোনোই না ব্যাপারটা। চাটুজ্জে বলিলেন, বর্ণের শ্রেষ্ঠ হলেন ব্রাহ্মণ। দর্শন বলো, কাব্য বলো, প্রেম তত্ত্ব বলো, সমস্তই বেরিয়েছে ব্রাহ্মণের মাথা থেকে। আবার ব্রাহ্মণদের শ্রেষ্ঠ হলেন চাটুজ্জে, যথা বঙ্কিম চাটুজ্জে, শরৎ চাটুজ্জে, আর এই কেদার চাটুজ্জে, বুঝলে? কেন বলবো না? হ্যাঁ, তোমাদের ভয় করবো নাকি? যাক, আপনি আরম্ভ করুন। চাটুজ্জে মশাই আরম্ভ করিলেন, আর বছরের ঘটনা। আমি এক অপরূপ সুন্দরী নারীর পাল্লায় পড়েছিলুম। নগেন বলিল, এই যে বললেন বাঘিনীর পাল্লায়? বিনোদ বলিলেন, ওই একই কথা। চাটুজ্জে মশাই বলিলেন, ওরে মুক্কু, বাঘিনীর পাল্লায় পড়েছিল মুঙ্গেরে। আর এই নারীর ব্যাপারটা ঘটেছিল পাঞ্জাব মেলে, টুন্ডুলার দিকে। যাক, ঘটনাটা এবার শোন। তো গেল বছর মাঘ মাসে চরণ ঘোষ বললে যে তার ছোট মেয়েটিকে টুন্ডুলায় রেখে আসতে। জামাই সেখানে কম্ম করে কি না?
তা আমার বেশ সুবিধাই হলো। পরের পয়সায় সেকেন্ড ক্লাসে ভ্রমণ, আবার ফেরবার পথে একদিন কাশিবাসও হবে। মেয়েটাকে তো নির্বিবাদে পৌঁছে দিলুম। ফেরবার সময় টুন্ডুলা স্টেশনে দেখি গাড়িতে তিলার্ধ জায়গা নেই। আগ্রা ফেরত এক পাল মার্কিন ভবঘুরে সমস্ত ফার্স্ট সেকেন্ড ক্লাসের বেঞ্চি দখল করে আছে। ভাগ্যিস জামাই রেলের ডাক্তার, তাই গার্ডকে বলে আমায় একটা ফার্স্ট ক্লাসে ঠেলে তুলে দিলেন। গাড়িও তখনই ছাড়ল। তাও তখন সকাল 7টা হবে, কিন্তু কুয়াশায় চারিদিক আচ্ছন্ন। রেলের মধ্যে সমস্ত কিছু ঝাপসা। কিছুক্ষণ ধাঁধা লেগে চুপটি করে দাঁড়িয়ে রইলুম। তারপর ক্রমে ক্রমে কামরার ভিতরটা পরিষ্কার ফুটে উঠল। দেখেই তো চক্ষু স্থির। ওধারের বেঞ্চিতে একটা অসুরের মতো আখাম্বা ঢ্যাঙা সাহেব চিৎপাত হয়ে চোখ বুজে হাঁ করে শুয়ে আছে, আর মাঝে মাঝে বিড়বিড় বিড়বিড় করে কী সব বলছে। দু বেঞ্চির মাঝে মেঝের উপর আর একটা বেটে মোটা সাহেব মুখ গুঁজে ঘুমুচ্ছে। তার মাথার কাছে একটা খালি বোতল গড়াগড়ি খাচ্ছে। এধারের বেঞ্চিতে কেউ নেই, কিন্তু তাতে আছে দামি বিছানা পাতা, আর তার উপর একটা অদ্ভুত পোশাক। বোধ হয় ভাল্লুকের চামড়ার টামড়ার হবে। আর আর নানান রকম জিনিসপত্র ছড়ানো রয়েছে। গাড়ি তো চলছে, পালাবার উপায় নেই। বেঞ্চির শেষের দিকে একটা চেয়ারের মতন জায়গা ছিল, তাইতে বসে দুর্গা নাম জপ করতে করতে কোনো গতিকে সময় কাটতে লাগলো। দুকা 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 দুকা। সাহেব দুটো শুয়েই রইল। আমারও একটু একটু করে মনে কেমন সাহস এলো। হঠাৎ বাথরুমের দরজা খুলে বেরিয়ে এলো এক অপরূপ মূর্তি। দূর থেকে বহুত মেম সাহেব দেখেছি, কিন্তু এমন সামনাসামনি দেখার সুযোগ কখনো ঘটেনি। আহা আহা, মুখখানি যেন চিনে গরম চা, ঠোঁট দুটি পাকা লঙ্কা, একেবারে যেন মার্বেলে কোঁদা মুখখানি। অজানুলম্বিত দুই বাহু, চুলগুলি ঘাড় অব্দি ছাটা, আর কেবল কানের কাছে সনের মতো দুগাছি চুল, কুণ্ডলি পাকিয়ে আছে। পরনে একটি 1.5 হাতি গামছা। বিনোদবাবু বলিলেন, গামছা নয় চাটুর্যে মশাই, ওকে বলে স্কার্ট। ও কাঠ ফাট জানি নে বাবু, স্পষ্ট দেখলুম বাদিপোতার গামছা খাটো করে পরা। তার নিচে নেমে এসেছে গোলাপি কলা গাছের মতন 2 পা। মোজা আছে কি নেই বুঝতে পারলুম না। দেহযষ্টি কথাটা এতদিন ছাপার অক্ষরে পড়েছি, এখন সচক্ষে দেখলুম। যষ্টি বটে। মাথা থেকে বুক কোমর অব্দি একদম চাঁচা ছোলা, কোথাও একটু উঁচু নিচু টক্কর নেই। সঞ্জীবনী পল্লবিনী লতার মতো একেবারে জ্বলন্ত হাওয়াই কাঠি। দেখে বড়ই ভক্তি হলো। কপালে হাত ঠেকিয়ে বললুম, সেলাম মেম সাহেব। মেম সাহেব ফিক করে হাসলেন।
পাকা লঙ্কার ফাঁক দিয়ে গুটি কত কাঁচা ভুট্টার দানা দেখা গেল। ঘাড় নেড়ে বললেন, গুড মর্নিং। মেম সাহেব নৃত্য পড়া অপ্সরার মতো চঞ্চল ভঙ্গিতে এসে বেঞ্চে বসলেন। আমি কাচুমাচু হয়ে চেয়ার ছেড়ে উঠে পড়লুম। মেম সাহেব বললেন, সিট ডাউন বাবু। দেবীর এক হাতে বাবা ভয়, অপর হাতে সিগারেট। বুঝলুম প্রসন্ন হয়েছেন। ইংরেজি তো ভালো জানি নে, তাই হিন্দি ইংরেজি মিশিয়ে এই মোটামুটি একটু নিবেদন করলুম। বললুম, নিতান্ত স্থান না পেয়ে এই অনধিকারে প্রবেশ করেছি। অবশ্য অবশ্য গার্ডের হুকুম নিয়ে তো মেম সাহেব যেন আমার পশুর মাপ করেন। মেম সাহেব আবার অভয় দিলেন। আমিও ফের বসে পড়লুম, কিন্তু নিস্তার নেই। মেম সাহেব আমার পাশে বসে একটু দাঁত বার করে আমাকে এক দৃষ্টিতে নিরীক্ষণ করতে লাগলেন। এই কেদার চাটুর্যেকে সাপে তাড়া করেছে, বাঘে পিছু নিয়েছে, ভূতে ভয়ও দেখিয়েছে, আবার আবার হনুমানের দাঁত খিচিয়েছে, পুলিশ কোর্টের উকিল জেরা করেছে। কিন্তু এমন দুর্দশা আগে কখনো ঘটেনি। 60 বছর বয়স, রংটি আমার উজ্জ্বল শ্যামলা, এটা বলাই চলে। তার উপরে আবার 5 দিন খৌরি হয়নি। এই মুখখানা একেবারে কদম ফুল। কিন্তু এই সমস্ত বাধা ভেদ করে লজ্জা এসে আমার আকণ্ঠ বেগনি করে দিলে। আর থাকতে না পেরে বললুম, মেম সাহেব কেয়া দেখতা। মেম সাহেব হু হু করে হেসে বললেন, कुछ नहीं, नो ऑफेंस। तुम कौन है बाबू? আমার আত্মমর্যাদায় ঘা পড়ল। আমি কি সোং না চিড়িয়াখানার জন্তু? বুক চিতিয়ে মাথা খাড়া করে বললুম, আই 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 কেদার চাটুর্যে, নো জু গার্ডেন। মেম সাহেব আবার হু হু করে হেসে বললেন, বেঙ্গলি। আমি সগর্বে উত্তর দিলুম, ইয়েস স্যার, হাই কাস্ট বেঙ্গলি ব্রাহ্মণ। পৈতেটা টেনে বার করে বললুম, সি সি আপ কন হ্যাঁ ম্যাডাম। বিনোদবাবু বলিলেন, ছি ছি চাটুর্যে মশাই, মেয়ের পরিচয় জিজ্ঞাসা করলেন? ওটা যে টিকেটে বারণ। কেন কেন করবো না? হ্যাঁ, মেম যখন আমার পরিচয় নিলে আমি বা কেন ছাড়বো? মেম কিন্তু মোটেই রাগ করলেন না। জানালেন তার নাম জন জিল্ডার, নিবাস আফ্রিকা। এ দেশে এর পূর্বে কবার এসেছিলেন। ইন্ডিয়া বড় আশ্চর্য জায়গা। আমি সাহস পেয়ে সাহেব দুটোকে দেখিয়ে জিজ্ঞেস করলুম, মেম সাহেব এরা এরা কারা? মেমটি বড়ই সরলা, বেঞ্চির উপর ঢেঙা সাহেবের দিকে করে আঙুল বাড়িয়ে দিয়ে, দ্যাট চ্যাপি হচ্ছেন টেমসি টোপার, নিবাস ক্যালিফোর্নিয়া। আমাকে বিবাহ করতে চান। ইনি কিন্তু 10 কোটির মালিক। হ্যাঁ, আর ওই যে গড়াগড়ি যাচ্ছেন, উনি হলেন ক্রিস্টোফার কলম্বাস। ইনিও আমাকে বিবাহ করতে চান। এরও 10 কোটি ডলার আছে। আমি গম্ভীরভাবে বললুম, কলম্বাস তো আমেরিকা আবিষ্কার করেছিলেন। মেম বললেন, সে তো অন্য লোক আছে, এরা আমেরিকা থেকেও কিচ্ছু আবিষ্কার করতে পারেননি। দেশটা একদম শুকিয়ে গেছে, মেথিলেট স্পিরিট ছাড়া কিচ্ছু মেলে না। তাই এরা
দেশত্যাগী হয়ে খাঁটি জিনিসের সন্ধানে পৃথিবীময় ঘুরে বেড়াচ্ছেন। জিজ্ঞাসা করলুম, এরা বুঝি মস্ত স্পিরিচুয়ালিস্ট? মেম বললেন, ভেরি। এমন সময় ড্যাঙা সাহেবটা চোখ মেলে কটমট করে চেয়ে আমার দিকে ঘুষি তুলে বললেন, ইউ 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 গেট আউট, গেট আউট কুইক। বেঁটেটাও হাত পা ছুঁড়তে শুরু করলে। আমি আমার লাঠি বাগিয়ে ধরে ঠক ঠক করে ঠুকতে লাগলুম। মেম সাহেব বিছানা থেকে তার পালক মোড়া চটি জুতা তুলে নিয়ে ঢ্যাঙার দুই গালে পিটিয়ে আদর করে বললেন, ইউ ইউ পাক, ইউ পাক। বেটিটাকে লাথি মেরে বললেন, ইউ ইউ পিগ। দুটোই তখন আবার হাঁ করে ঘুমিয়ে পড়ল। মেম তাদের বুকের ওপর এক এক পাটির চটি রেখে দিয়ে স্বস্থানে ফিরে এসে বললেন, ভাই নেই বাবু। ভরসাই বা কই? আরব্য উপন্যাসে পড়েছিলুম একটা দৈত্য এক রাজকন্যাকে সিন্ধুকে পুড়ে মাথায় নিয়ে ঘুরে বেড়াতো। দৈত্যটা ঘুমোলে রাজকন্যা তার বুকের উপর একটা ঢিল রেখে দিয়ে যত রাজ্যের রাজপুত্র জুটিয়ে আংটি আদায় করতেন। ভাবলুম, এই সেরেছে রে, এই মেম সাহেব দুটো দৈত্যর ঘাড়ে চড়ে বেড়াচ্ছেন। এখনই 99 আংটির মালা বের করবে। যা ভয় করেছিলুম ঠিক তাই। আমার হাতে একটা রূপো আর তামা জড়ানো পলা বসানো আংটি ছিল। মেম হঠাৎ সেটাকে দেখে বললে, হাউ লাভলি, দেখি বাবু কিরকম আংটি। আমি ভয়ে ভয়ে হাতটা এগিয়ে দিলুম, যেন আঙুলে হাড় অস্তর করাচ্ছে। মেম ফস করে আংটিটা খুলে নিয়ে নিজের আঙুলে পরে নিয়ে বললেন, বিউটিফুল, হাউ নাইস। হরে রাম, হরে রাম, রাম রাম। এদিকে এদিকে আমার ত্রিসন্ধ্যা জপ করা আংটি, হায় হায় হায়, এই ম্লেচ্ছ মাগি সেটাকে অপবিত্র করে দিলে। আমার চোখ ছলছল করে উঠল, কিন্তু আবার আবার খুব কৌতূহল হলো। বললুম, মেম সাহেব, আপকা আর কয়ঠো আংটি হ্যাঁ? 99? মেম বেঞ্চির তলা থেকে একটি তোরঙ্গ টেনে বার করে তার থেকে একটা অদ্ভুত বাক্স খুলে আমাকে দেখালেন। চোখ আমার ঝলসে গেল। দেরাজের পর দেরাজ, কোনোটায় গলার হার, কোনোটায় কানের দুল, কোনোটায় আরও কি সব কিছু। একটা আংটির ট্রে, তাতে 20-25টা আংটি তো হবেই। সেটাকে আমার সামনে মেলে ধরে বললেন, যেটা খুশি নাও বাবু। আমি বললুম, সে কি কথা, আমার আংটির দাম তো মোটে 89। আমি এটা আপনাকে প্রেজেন্ট করলুম, সাবধানে রাখবেন, ভেরি হোলি আংটি। মিম বললেন, ইউ ওল্ড ডিয়ার, কিন্তু তোমার উপহার আমি যদি নিই, আমার উপহারও তোমার ফেরত দেওয়া চলবে না। এই বলে একটা চুনির আংটি আমার হাতে পরিয়ে দিলেন। বললুম, থ্যাংক ইউ মেম সাহেব, থ্যাংক ইউ। আমি আপনার গোলাম, ফরগেট মি নট। হ্যাঁ, ফরগেট মি নট। মনে মনে বললুম, ভয় নেই ব্রাহ্মণী, এই আংটি তোমার জন্যই রইল। ট্রেন এটাওয়াই এসে পৌঁছলো। কালনারের খানসামা চা রুটি মাখন নিয়ে এসে জিজ্ঞেসে করলে, টি হুজুর। মেম ট্রে রাখলেন, তারপর আমার লাঠিটা নিয়ে
ঢ্যাঙা আর বেঁটে দুটোকে গুঁতো দিয়ে বললেন, গেট আপ টিমি, গেট আপ ব্লোটো। তারা বুনো শুয়োরের মতো ঘোঁত ঘোঁত করতে করতে কি যে বললে শুনতে পেলুম না। আন্দাজে বুঝলুম এখন তাদের ওঠবার অবস্থা হয়নি। মেম আমাকে জিজ্ঞাসা করলেন, চ্যাটার্জি তুমি খাবে তো? আপত্তি নেই তো? মহা ফাঁপড়ে পড়া গেল, ম্লেচ্ছ নারীর স্বহস্তে মিশ্রিত, কিন্তু ভোর ভোরে খোসবায়। শীতটাও খুব পড়েছে। শাস্ত্রে অবশ্যই চা খেতে কোথাও বারণ নেই, তাছাড়া রেলগাড়ির মতো বৃহৎ কাষ্ঠে বসে শীত নিবারণের জন্য ঔষধার্থে যদি চা পান করা যায় তবে নিশ্চয়ই দোষ নাস্তি। বললুম, ম্যাডাম লক্ষ্মী, তুমি নিজে যখন দিতে চাচ্ছ তখন কেন খাবো না? তবে রুটিটা থাক, চায়ে মনের কপাট খুলে যায়। খেতে খেতে অনেক বেফাস কথা মুখ দিয়ে বেরিয়ে পড়ে। আজকাল চায়ের কল্যাণে বাংলাদেশে ভাবের বন্যা এসেছে। ঘরে ঘরে চা, ঘরে ঘরে প্রেম। ভাগ্যিস বয়সটা 60, তাই বেঁচে গেছিল। মেমকে জিজ্ঞাসা করলুম, আচ্ছা আচ্ছা মেম সাহেব, এই যে দুই হুজুর গড়াগড়ি যাচ্ছেন, এরা দুজনেই তো আপনার পানি প্রার্থী। আপনি কোন ভাগ্যবানটিকে বরণ করবেন? মেম বললেন, সে একটি সমস্যা, আমি এখনো মনস্থির করতে পারিনি। কখনো মনে হয় টিমি উপযুক্ত পাত্র, বেশ লম্বা, সুপুরুষ, আমাকে ভালোবাসে, কিন্তু মদ খেলেই ওর মেজাজটা কেমন বিগড়ে যায়। আর আর ওই ব্লটো, যদিও বেঁটে মোটা আর একটু বয়স হয়েছে, কিন্তু আমার অত্যন্ত বাধ্য আর বড় নরম মন। একটু মদ খেলেই কেঁদে ফেলে। বড়ই মুশকিলে পড়েছি, দুজনেই তো নাছোড়বান্দা। যা হোক, এখনো ক ঘন্টা সময় আছে, হাওড়া পৌঁছানোর আগে একেবারে স্থির করে ফেলব। আচ্ছা আচ্ছা চ্যাটার্জি, তুমি বলো না, এদের মধ্যে কাকে বিয়ে করা উচিত? বললুম, মেম সাহেব, আপনি এদের স্বভাব চরিত্র যে প্রকার বর্ণনা করলেন, তাতে বোধ হয় দুটি অতি সুপাত্র। তবে কিনা এরা যেমন বেহুঁশ হয়ে আছেন। মেম বললেন, ও কিছু নয়, একটু পরেই দুজনে চাঙ্গা হয়ে উঠবে। আমি বললুম, আপনার নিজের যদি কোনোটির উপর বেশি ঝোঁক না থাকে, তবে আপনার বাপ মার উপর স্থির করার ভার দিন না। মেম বললেন, হ্যাঁ, আমার বাপ মা নেই গো, আমি নিজেই নিজের অভিভাবক। দেখো চ্যাটার্জি, আমি তোমার উপরে ভার দিলুম, তুমি বেশ করে দুটোকে ঠাউরে দেখো। মোগল সরাইয়ে নেমে যাওয়ার আগে তোমার মত আমাকে জানাবে। ভেবেছিলুম একটা টাকা উপর দিকে ছুঁড়ে চিত উবুর দেখে মন স্থির করব, কিন্তু তুমি যখন রয়েছ তখন আর তার দরকার নেই। ব্যবস্থা মন্দ নয়, আত্মীয় বন্ধুদের জন্য এই ধরনের বিস্তর বর কোণে ঠিক করে দিয়েছি, কিন্তু এমন অদ্ভুত পাত্র দেখার ভার কখনো পাইনি। দুজনেই ক্রোড়পতি, আবার দুটোই পাঁড় মাতাল। একটা লম্বায় বড়, আর একটা ওজনে পুষিয়ে দিয়েছে। বিদ্যে বুদ্ধির পরিচয় এ যাবৎ যা পেয়েছি তা শুধু ঘোঁত ঘোঁত। চলে যাক, মেমের যখন আপত্তি নেই তখন যেটা হয় একটাই নাম বলবো। আর যদি বুঝি মেম আমার কথা রাখবে, তখন বলবো, মা লক্ষ্মী, মাথা যখন আগেই মুড়িয়েছ তখন বাকি কাজটুকু সেরেই ফেলো। গল্প করতে করতে
বেলা প্রায় 9:30 হয়ে এলো। এরপরেই একটা ছোট স্টেশনে গাড়ি থামবে। সেই অবসরে সাহেব মেমরা হাবজি খেতে খানা কামরায় যাবে। এতক্ষণ ঠাউর হয়নি, এখন দেখতে পেলুম চা খেয়ে মেমের ঠোঁট ফ্যাকাশে হয়ে গেছে। বুঝলুম রংটি কাঁচা। মেম একটি সোনার কৌটো খুললেন, তার থেকে বেরুলো একটি ছোট আরশি, একটি লাল বাতি, একটা পাউডারের পুঁটুলি। লাল বাতিটা ঠোঁটে ঘষে নাকে একটু পাউডার লাগিয়ে মুখখানি মেরামত করে নিলেন। গাড়ি থামল। মেম বললেন, চ্যাটার্জি, আমি ব্রেকফাস্ট খেতে চললুম। টিমি আর ব্লটো রহিল, ওদের দিকে একটু নজর রেখো, যেন জেগে উঠে মারামারি না করে। যদি সামলাতে না পারো তবে শেকল টেনো, বুঝলে? আহা, কি সোজাই কাজই না দিয়ে গেল। প্রায় আধ ঘন্টা পরে কানপুরে গাড়ি থামবে। তখন মেম আবার এই কামরায় ফিরে আসবেন। ততক্ষণ মরি আর কি। লাঠিটা বাগিয়ে নিয়ে ফের দুর্গা নাম জপ করতে লাগলুম। দুর্গা 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 দুর্গা। ঢ্যাঙা সাহেবটা সবে উঠে বসেছে। হাই তুলে চোখ রোগড়ে আঙুল মটকালে, আমার দিকে একবার কটমট করে চাইলে, কিন্তু কিছু বললে না। টলতে টলতে বাথরুমে গেলে। তখন বেটিটা তাড়াক করে উঠে কোলা ব্যাঙের মতো থপথপ করে আমার পাশে এসে বসলো। আমি তো ভয়ে চেঁচাতে যাচ্ছিলুম, কিন্তু তার আগেই সে আমার হাতটা নেড়ে দিয়ে বললে, গুড মর্নিং স্যার, আমি হচ্ছি ক্রিস্টোফার কলম্বাস ব্লটো। আমি সাহস পেয়ে বললুম, সেলাম হুজুর, সেলাম। আমার $10 আছে, প্রতি মিনিটে আমার আয়, বুঝলে? হুজুর, হুজুর দুনিয়ার মালিক তো আপনি। ব্লটো আমার মুখে একটা আঙুল ঠেকিয়ে বললেন, লক্ষ্মীয়ার বাবু, আমি তোমাকে $5 বকশিস দিব। কেন হুজুর? মিস জিল্টারকে তোমার রাজি করাতেই হবে। আমি তোমাদের সমস্ত কথা শুনেছি, তোমারই ওপর সমস্ত ভার। তুমিই কন্যাকর্তা। ওই টিমথি টোপার অতি বাজে লোক, ওর সমস্ত সম্পত্তি আমার কাছে বাঁধা আছে। ও একটা পাঁড় মাতাল। ওর সঙ্গে বিয়ে হলে মিস জিল্ডার মনের দুঃখে মারা যাবেন। এই বলে ব্লটো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। একটা বোতলে একটুখানি তলানি পড়েছিল, সেটুকু খেয়ে ফেলে বললে, বাবু, তুমি জন্মান্তর মানো? আগে মানি বই কি। আমি আগের জন্মে ছিলাম একটি তৃষিত চাতক পক্ষী, আর এই মেম ছিল একটি রূপসী পানকৌড়ি। আমরা ছুটিতে এমন সময় বাথরুমের দরজা নড়ে উঠল। ব্লটো তাড়াতাড়ি আমাকে 5 আঙুল দেখিয়ে ইশারা করে ফের নিজের জায়গায় গিয়ে শুয়ে নাক ডাকতে লাগলো। ঢ্যাঙা সাহেব, ওই ওই মেম যাকে টিমি বলে, ফিরে এসে আমার বেঞ্চিতে গ্যাঁট হয়ে বসলো। তখন ব্লটো জেগে ওঠার ভান করে হাই তুলল, চোখ রগড়ালো, আমার দিকে একবার করুণ নয়নে চেয়ে বাথরুমে ঢুকলো। বুঝলাম এবার টিমির পালা। ব্লটো সরে যেতেই সে আমার কাছে এসে আমার হাতটা চেপে ধরলে। আমি আগে থাকতেই বললুম, গুড মর্নিং স্যার। টিমি আমার হাতটা ভীষণ মোচড় দিলে। বললুম, ও বাবু। টিমি বললে, তোমার হাড় গুঁড়ো করে দেব। ভয়ে ভয়ে বললুম, ইয়েস স্যার।
তোমায় থেঁতলে জেলি বানাবো। ইয়েস ইয়েস স্যার। মিস জোন জেলটারকে আমি বিয়ে করবই। আমি সমস্ত শুনেছি। যদি আমার হয়ে তাকে না বলো না, তোমাকে আর বাঁচতে হবে না। ইয়েস স্যার। আমার অগাধ সম্পত্তি, 5টা হোটেল, 10টা জাহাজ কোম্পানি, 25টা শুটকি শুয়োরের কারখানা। ব্লটের কি আছে? হ্যাঁ, একটা মদের চোরা ভাটি, তাও আবার আমার টাকায়। ব্লটো একটা হতভাগা মাতাল, বিটে বজ্জাত। ব্লটো বোধ হয় হাড়ি পেতে সমস্ত শুনেছিল। হঠাৎ কামরায় ছুটে এসে ঘুষি তুলে বললে, কে কে হতভাগা, কে মাতাল, কে বেঁটে বজ্জাত? সকলেরই বিশ্বাস যে গান আর গালাগাল হিন্দিতে ভালো রকম জন্মে। হিন্দি গালাগালের প্রসাদ গুণ খুব বেশি, তা স্বীকার করি। কিন্তু যদি নিছক আওয়াজ আর দাপট চাও, তবে বিলিতি গালাগাল শুনো, বেশ করে মার্কিন গাল। দেখলুম এ বিষয়ে সাহেবরা আমাদের চেয়ে বেশ দুর্বল। তারা বাকযুদ্ধ বেশিক্ষণ চালাতে পারে না। 2 মিনিট যেতে না যেতেই হাতাহাতি আরম্ভ করলো। আমি তো হতভম্ব হয়ে দেখতে লাগলুম। গাড়ি কখন কানপুরে এসে থামলো তা টের পাইনি। হন হন করে মেম সাহেব এসে পড়ল। এই গজ কচ্ছপের লড়াই থামানো কি তার কাজ? বললে, টিমি ডিয়ার, ডোন্ট টিমি ডিয়ার, ব্ল্যাটো ডার্লিং, ডোন্ট, প্লিজ প্লিজ ডোন্ট। কিছু ফল হলো না। আমি বেগতিক দেখে গাড়ি থেকে নেমে ছুটলুম। ফার্স্ট সেকেন্ড ক্লাস সমস্ত খালি। ডাইনিং ক্যাবে তখনও খানা খাচ্ছে। কাকে বলি? ওই যে একটা সাদা ফানেলের পেন্টুলুন পরা সাহেব প্ল্যাটফর্মে পায়চারি করে শীষ দিচ্ছে। হন্তদন্ত হয়ে তাকে বললুম, কাম স্যার, লেডিজ মহাবিপদ। সাহেব হুশ করে একটা জোরে শীষ দিয়ে আমার সঙ্গে ছুটল। মেম তখন আমার লাঠিটা নিয়ে অপক্ষপাতে 2 বেটাকে পিটছিলেন। কিন্তু তাদের ভ্রুক্ষেপ নেই, সামনে ঝুটোপুটি করছে। আগন্তুক সাহেবটি মেম সাহেবকে জিজ্ঞাসা করলে, হ্যালো জোন, ব্যাপার কি? মেম তাড়াতাড়ি ব্যাপারখানা বুঝিয়ে দিলেন। সাহেব টিমি আর ব্লটোকে থামাবার চেষ্টা করলে, কিন্তু তারা তাকেই মারতে এলো। নতুন সাহেবেরও তখন হাত ছুটল। বাপরে, কি ঘুষির বহর! টিমি ঠিকরে গিয়ে দরজার মাথায় পড়ে চতুর্দিক অন্ধকার দেখতে লাগলো। ব্লটো কোঁক করে বেঞ্চের তলায় চিৎপাত হয়ে পড়ল। বিলকুল ঠান্ডা। একটু জিরিয়ে নিয়ে মেম আমার সঙ্গে নতুন সাহেবটির পরিচয় করিয়ে দিলেন। ইনি মিস্টার বিল বাউন্ডার, খুব ভালো ঘুষি লড়তে পারেন। আর ইনি হচ্ছেন মিস্টার চ্যাটার্জি, ভেরি ডিয়ার ওল্ড ফ্রেন্ড। সাহেব আমার মুখখানা দেখে বললে, সাম বিয়ার্ড। মেম বললেন, থাকুক দাড়ি, ইনি অতি জ্ঞানী লোক। সাহেব আমার হাত দুটো নেড়ে দিয়ে বললে, হাডুডু, বেশ শীত পড়েছে না? হাঁ করে আমার মাথায় একটা মতলব এলো। মেম সাহেবকে চুপি চুপি বললুম, দেখুন মিস জোন, অত গোলমালে কাজ কি? টিমি আর ব্লোটো দুজনেই তো কাবু হয়ে পড়েছে। আমি বলি কি, আপনি এই বিল সাহেবকেই বিয়ে করুন, খাসা লোক। মেম বললেন, হ্যাঁ ঠিক কথা বলেছ, আমার তো এতক্ষণ মনেই পড়েনি। বাট আই সে, বিল আমায় বিয়ে করবে কি? বিল বললে, কে বলে আমি করব না? রাধা মাধব সাহেব জাতটা ভারী বেহায়া। বিলকে বাধা দিয়ে বললুম, রোশো সাহেব, এক্ষুনি ওসব কেন? আমি হচ্ছি ব্রাইড মাস্টার,
মানে কন্যাকর্তা। তোমার কুল শীল আগে জেনে নি, তারপর তো আমি মত দেব। বিল বললে, আমার ঠাকুরদা ছিলেন মুচি, আমার বাপও ছেলেবেলায় জুতো সেলাই করতেন। আমি বললুম, তাতে কুল মর্যাদা কিছু কমে না। তোমার আয় কত? বিল একটু হিসেব করে বললে, তা মিনিটে 10,000, ঘন্টায় 6 লাখ। কিন্তু চিন্তা করবেন না, আমার মাসি মারা গেলে আয় একটু বাড়বে। তার 25টা বড় পুকুর আছে, নোনা জলে ভর্তি, তাতে তিমি মাছ কিলবিল করছে। বললুম, থাক, আর বলতে হবে না, আমি মত দিলুম। এগিয়ে এসো, আমি আশীর্বাদ করব, রিয়েল হিন্দু স্টাইল। কিন্তু ধান দুব্ব কই? জানালা দিয়ে গলা বাড়িয়ে বললুম, এই কোলে কোলে, থোড়া সা ঘাস ছিড়কে লাও, পয়সা মিলেগা। ইংরেজি আশীর্বাদ তো জানি নে। বললুম, যদি আপত্তি না থাকে তবে বাংলাতেই বলি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। সাহেবের মাথায় এক মুঠো ঘাস দিয়ে বললুম, বেঁচে থাকো, ধন তো যথেষ্ট আছে, পুত্রও হবে। লক্ষ্মী এই সঁপে দিলুম। কিন্তু খবরদার বেশি মদ টদ খেও না, তাহলে ব্রাহ্মণের অভিশাপ লাগবে। সাহেব আমার একবার হাতে ঝাঁকুনি দিয়ে ছেড়ে দিলে। মেমকে বললুম, মালকী, তোমার ঠোঁটের সিঁদুর অক্ষয় হোক। বীর প্রসবিনী হয়ে কাজ নেই মা, ওই আশীর্বাদটা আমাদের দেশের অবলাদের জন্যই তোলা থাক। তুমি আর গরিব কালা আদমিদের দুঃখের নিমিত্ত হয়েও না। গুটি কতক শান্তশিষ্ট বাচ্চা কাচ্চা নিয়ে ঘর কন্যা করো। মেম হঠাৎ তার মুখখানা উঁচু করে আমার সেই 5 দিনের খোঁচা খোঁচা দাড়ির উপর বিনোদবাবু বলিলেন, ছি 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 ছি। চাটুর্যে মশাই বলিলেন, দেবী চৌধুরানীতে ওই রকম লিখেছে বটে। আচ্ছা চাটুর্যে মশাই, পাকা লঙ্কার আস্বাদটা কেমন লাগলো? তাতে ঝাল নেই, আরে ওটাই হলো ওদের রেওয়াজ, ওই রকম করেই ওরা ভক্তি শ্রদ্ধা জানায়, এতে লজ্জা পাবার কি আছে? চাটুর্যে মশাই বলিতে লাগিলেন। তারপর দেখি ঢ্যাঙা আর বেঁটে মুখ চুন করে নেমে যাচ্ছে, দুজন কুলি তাদের মালপত্র নামাচ্ছে। গাড়ি ছাড়ল, বিল আর জোন হাত ধরাধরি করে নাচ শুরু করে দিলে। আর আমি ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখতে লাগলুম। সমস্ত পথটা এই রকমই চলল। অবশেষে মোগল সরাই এলো। মেম বললে, কলকাতায় গিয়েই তাদের বিয়ে হবে। আমি যেন দিন 3 পরে গ্র্যান্ড হোটেলে অতি অবশ্যই তাদের সঙ্গে দেখা করি। বিস্তর শেক হ্যান্ড, বিস্তর অনুরোধ, তারপর নেমে কাশির গাড়ি ধরলুম। পরদিন আবার কলকাতা যাত্রা। বিনোদবাবু বলিলেন, আচ্ছা চাটুর্যে মশাই, গিন্নি সব কথা শুনেছেন? কেন শুনবে না, সতী লক্ষ্মী, তাই আবার 50 বছর বয়স হয়েছে। তোমাদের নবীনদের মতো অত অবুঝ নন যে, অচিরেই অভিমান হবে। আমি বাড়ি ফিরে এসেই তাকে সমস্ত কিছু বলেছি। চাটুর্যে গিন্নি শুনে কি বললেন? তক্ষুনি দৌড়ে একটা নাপিত ডাকলেন, দে তো রে বুড়োর মুখখানা আচ্ছা করে চেঁচে, লেচ্ছ মাগি উচ্ছিষ্ট করে দিয়েছে। তারপর সেই চুনির আংটিটা কেড়ে নিয়ে গঙ্গা জলে ধুয়ে নিজের আঙুলে পড়লেন। বৌভাতের ভোজটা কেমন খেলেন? এই দুঃখের কথা নাই বা শুনলে। গ্র্যান্ড হোটেলে গিয়ে জানলুম ওরা কেউ নেই। একটা খানসামা বললে বিয়ের পর দিনই বেটি পালিয়েছে, সাহেব তাকে খুঁজতে গেছে। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।
সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর কমেন্ট করলে আমি অত্যন্ত খুশি হব এবং নতুন ভিডিও বানানোর মোটিভেশন পাবো। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে আমার কৃতজ্ঞতা জানাবার কোনো ভাষা নেই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।